প্রিয় শিক্ষার্থীরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিজিটাল স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সারোয়ার সাদেক। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজ সরলরেখা অর্থাৎ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে একটু আলোচনা করব। তো ইতিমধ্যে আমাদের স্যাররা তোমাদের সাথে এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছেন। তো গত ক্লাসটাতে বাদলদার স্যার তোমাদের সাথে সরলরেখা নির্ণয় করা বিভিন্ন রকমের সরলরেখা নির্ণয় করার সূত্র নিয়ে কথা বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তার কিছু প্রয়োগ করব। অর্থাৎ আমরা তোমাদের সাথে এই কথাগুলো নিয়ে একটু কথা বলছি। ঢাল y is equal to mx plus c এই সরলরেখা y minus y1 is equal to m into x minus x1 x by a plus y by b is equal to 1 x cos alpha plus y sin alpha is equal to p y minus y1 by y1 minus y2 is equal to x1 minus x1 by x1 minus x2 এই সরলরেখার সমীকরণগুলো নিয়ে একটু আলোচনা করব। এই সরলরেখার সমীকরণগুলো কিভাবে প্রয়োগ করা যায় অঙ্কে, গণিতে, সেটা আমরা দেখব। তো প্রথমে ঢাল নিয়ে স্যার কথা বলেছেন। তো আমরা দুই একটা অঙ্কের মধ্যে ঢাল বিষয়টা আসবে। তো আমরা এখানে যেটা দেখবো যে ঢালের দুইটা অংশ আসবে। একটা হচ্ছে যে সমীকরণ থেকে কিভাবে ঢালটা নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে যে যদি কোনটা দেওয়া থাকে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখা যে কোনো উৎপন্ন করে যদি দেওয়া থাকে কোণের পরিমাণটা, সেক্ষেত্রে আমরা ঢালটা কিভাবে নির্ণয় করবো তার প্রয়োগটা করবো, সেটা আমরা দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক করি। প্রথমে দেখো, আমরা দিয়েছি যে 3x minus 4y plus 12 equal to 0 এই সরলরেখাটির ঢাল এবং y অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এক নম্বর সূত্রটার কথা বলেছি, y is equal to mx plus c। দেখো, এই সরলরেখাটা ছিল এরকম একটা প্রকৃতির সরলরেখা, এরকম একটা বৈশিষ্ট্যের সরলরেখা, যেটা ঢাল হচ্ছে m এবং এটা y অক্ষ থেকে c পরিমাণ অংশ কর্তন করে। তার মানে হচ্ছে আমি যদি এই কাজটা করতে চাই যে সরলরেখাটার ঢাল কত এবং y অক্ষের খণ্ডিতাংশ কত, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব এই সরলরেখাটাকে y is equal to mx plus c এই আকারে নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই কাজটা প্রথমে করছি। 3x minus 4y plus 12 equal to 0 এটাকে আমি কি করেছি, 4y is equal to 3x plus 12 লিখেছি। এবার 4 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আসে y is equal to 3 by 4 x plus 3। আমরা এটাকে একটু কম্পেয়ার করি, y is equal to mx plus c এই সরলরেখার সাথে। এই সরলরেখাটা কি ছিল মনে আছে, সেটা হচ্ছে কি এর ঢাল হচ্ছে m এবং এটা y অক্ষ থেকে c পরিমাণ অংশ কর্তন করে। তো এটাকে যদি এর তুলনা করে তাহলে m মানে হচ্ছে 3/4 আর c মানে হচ্ছে 3। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, এই সরলরেখাটার ঢাল হচ্ছে 3/4 এবং x অক্ষের খণ্ডিতাংশ পরিমাণ হচ্ছে c, এটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ পরিমাণ c, এটা হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা y is equal to mx plus c এর একটা অঙ্ক করলাম। এবার আমরা আরো একটা অঙ্ক করতে চাই। দেখো, এবার বলছে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3 - 2 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা তো একটা জানি যে একটা সরলরেখা যদি এমন হয় যে x1 y1 বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল হচ্ছে m, ঢাল m, এবং দেখা যায় যে x1 y1 বিন্দুগামী হয়, সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ হচ্ছে y minus y1 equal to m into x minus x1। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, আমাদের x1 y1 মানে হচ্ছে কত আছে এখানে, 3 - 2। তো সরলরেখার সমীকরণ নির্ণয় করব যেখানে সরলরেখাটা হচ্ছে 3 - 2 বিন্দুগামী এবং এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ঢাল তো আমরা জানি m মানে কত, ঢাল m এখানে হবে tan 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, ঢাল হচ্ছে এখানে m হচ্ছে কত, tan 45 ডিগ্রি। তার মানে কত আসবে এখানে 1। তাহলে সরলরেখার ঢাল আমি জানি এবং রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সেটাও জানি, x1 y1 বিন্দু দিয়ে যায়। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে, y minus y1 is equal to m into x minus x1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রবলেমটা একটু দেখি কিভাবে করেছি। তো প্রথম দিকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে 3 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
y মাইনাস y1 এই যে এটা y1 এটা x1 y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। সেই ক্ষেত্রে সরলরেখার দ্বারা y প্লাস 2 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস 3, এটাকে আমি 1 নং সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। তো এবার m মানে কত? m মানে হচ্ছে রেখার ঢাল, যেটা হচ্ছে কত tan 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তো tan 45 ডিগ্রি মান কত আসে? 1। এই 1 m ইজ ইকুয়াল টু 1 এটা আমরা 1 নং সমীকরণে যদি বসাই তাহলে কি হয়? y প্লাস 2 ইজ ইকুয়াল টু 1 ইনটু x মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়াচ্ছে? y প্লাস 2 ইজ ইকুয়াল টু x মাইনাস 3। তাহলে আমি এখানে যে সিম্পলিফাই করি, একটু পক্ষান্তর করি, এটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে? x মাইনাস y আর 2 তো ডান পাশে আসবে মাইনাস হয়ে মাইনাস 3 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 5। তাহলে কি দাঁড়াচ্ছে সরলরেখার সমীকরণ? x মাইনাস y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের কি চাওয়া ছিল? 3 মাইনাস 2 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই ধরনের এরকম একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করে। এই ধরনের সরলরেখাটা কি? x মাইনাস y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এবার আরো একটা অঙ্ক করতে চাই। একটা সরলরেখা 2 5 এবং -4 3 বিন্দু দিয়ে অতিক্রম করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, কোন বিন্দুতে যায়? 2 5 এবং -4 3 বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা তো জানি এরূপ সরলরেখার সমীকরণ মানে হচ্ছে কি? দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটা সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলছি দুইটা বিন্দু এরকম হয় যে x1 y1 x2 y2। এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 বাই y মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার x1 মানে হচ্ছে 2, y1 মানে হচ্ছে 5, x2 মানে হচ্ছে -4, y2 মানে হচ্ছে 3। সুতরাং আমরা এক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব। বলেছি 2 5 এবং -4 3 বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা তো সূত্রটা লিখলাম একটু যা বলেছি। সুতরাং 2 5 এবং -4 3 বিন্দু দিয়ে যায় সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস 5 বাই 5 মাইনাস 3 y মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস 2 মানে x মাইনাস x1 x1 মাইনাস x2, তাহলে 2 মাইনাস -4। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে y মাইনাস 5 বাই 2 ইজ ইকুয়াল টু x মাইনাস 2 বাই 6। প্রিয় শিক্ষার্থী, এটা সিম্পলিফাই করে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই 3 ইন্টু y মাইনাস 5 ইজ ইকুয়াল টু x মাইনাস 2। এবার 3 দিয়ে গুণ করে পক্ষান্তর করি, তাহলে দাঁড়াচ্ছে x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল টু 0। এটা হলো এই কাঙ্ক্ষিত সরলরেখাটার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এবার কি দেখলাম? আসলে y মাইনাস y1 বাই y মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 এই সরলরেখাটার একটা প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা সূত্র প্রয়োগ করতে চাই। এবার দেখো তো 3x মাইনাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই রেখাটা অক্ষ থেকে ছেদ করলে অক্ষদের ছেদাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা তার মানে কি দাঁড়াচ্ছে? ছেদক আকৃতির সরলরেখার সমীকরণে আমরা কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ছেদক আকৃতির সরলরেখাটা দেখো x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। তো এই সরলরেখাটা x অক্ষতে কি পরিমাণ খণ্ডন করে? ছেদ করে, কর্তন করে a পরিমাণ। y অক্ষ থেকে একইভাবে b পরিমাণ অংশ খণ্ডন করে অথবা কর্তন করে অথবা ছেদ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই সরলরেখাটা খুবই একটা ইম্পর্টেন্ট সরলরেখা সমীকরণ। আমরা দেখবো প্রচুর অঙ্ক এই সূত্রের উপর ভিত্তি করা হয়েছে যে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার প্রথম কাজটা হবে এই সরলরেখাটাকে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই আকারে নিয়ে যাও। তাহলে আমরা শুরু করে দিই কাজটা। তাহলে দেখো, আমি এই সরলরেখাটা কি করলাম? 12 কে ডান পাশে নিয়ে নিলাম
পরবর্তী 12 দিয়ে ভাগ করলাম, 3x/12 minus 4y/12 is equal to 1। এখন দেখো আসে x/4 plus y/-3 is equal to 1। তাহলে এই সরলরেখাটা তাহলে কি করছে, আমরা যদি x/a plus y/b is equal to 1 এর সাথে তুলনা করি, তাহলে a সমান কত পাবো, a সমান 4, b সমান -3। তো আমরা শুরুতেই বলেছিলাম যে a মানে হচ্ছে x অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে তার পরিমাণ, আর b মানে হচ্ছে y অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে তার পরিমাণ। তাহলে a মানে হচ্ছে এখানে 4, b মানে হচ্ছে এখানে -3, তার মানে হচ্ছে x অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 4, একইভাবে y অংশের ছেদাংশের পরিমাণ হচ্ছে -3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আরো একটা অঙ্ক করতে চাই। একটা সরলরেখা অক্ষদ্বয় থেকে সমমানের যুগবোধক অংশ ছেদ করে এবং 3, 2 বিন্দুগামী। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, একটা সরলরেখা অক্ষদ্বয় থেকে সমমানের যুগবোধক অংশ ছেদ করে এবং 3, 2 বিন্দুগামী। এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে একই কথা আমাদের ওই যেটা বলেছিলাম যে ছেদক আকৃতির সরলরেখা x/a plus y/b is equal to 1। তাহলে অক্ষদ্বয় থেকে এখানে বলছে কি সমমানে অংশ ছেদ করে, মানে হচ্ছে a এবং b এর মান সমান এবং তারা একই চিহ্ন বিশিষ্ট, এবং এটা হলো পজিটিভ চিহ্ন, প্লাসের যুগবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে সমীকরণ ধরে নিই x/a plus y/b is equal to 1। এই সরলরেখাটা x অক্ষ থেকে a পরিমাণ অংশ এবং y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করে। এখন বলছে কি এই সরলরেখাটা হচ্ছে 3, 2 বিন্দুগামী। আচ্ছা, তো আমরা একটু বলি যে এই সরলরেখাটা x অক্ষ থেকে a পরিমাণ ছেদ করে, y অক্ষ থেকে b পরিমাণ ছেদ করে, আর এই ছেদিত অংশ দুইটা কি সমান, a আর b সমান। শর্ত অনুসারে কি a আর b সমান। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়, আমি এখানে b এর পরিবর্তে a বসাই, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে x plus y is equal to a। এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন এই 1 নম্বর সমীকরণটা 3, 2 বিন্দু দিয়ে যায়। তো 3, 2 বিন্দু যদি যায় তাহলে কি হয়, 3, 2 বিন্দু দিয়ে এটা সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার মানেটা কি, সিদ্ধ হওয়ার মানেটা হচ্ছে x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে যদি 2 বসাই, তাহলে এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এটাকে আমরা বলছি কি 3, 2 বিন্দুগামী হওয়াতে এটা সিদ্ধ করবে। সিদ্ধ করার প্রক্রিয়াটা হলো এটা। আর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় তাহলে কি হবে, তখন আমরা a এর মানটা পেয়ে যাব। a ছিল আমার এই সমীকরণের জন্য একটা অজানা রাশি। তাহলে আমরা এখানে এই অজানা রাশি একে আমি নির্ণয় করতে চাই কিভাবে, 3, 2 বিন্দুগামী হওয়াতে এটা সিদ্ধ করব, সিদ্ধ করার প্রক্রিয়াটা সম্পন্ন করার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি বললাম যে এই রেখাটি 3, 2 বিন্দুগামী, সুতরাং আমি লিখলাম x এর পরিবর্তে লিখলাম 3 আর y এর পরিবর্তে লিখলাম 2। সো 3 plus 2 is equal to a। এখান থেকে ক্যালকুলেট করে পেয়েছি a is equal to কত, 5। তো এই যে a equal to 5 এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে কি পাওয়া যায়, x plus y is equal to 5। তো প্রিয় শিক্ষার্থীরা, 5 কে আমি বাম পক্ষে যদি পক্ষান্তর করি, বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, x plus y minus 5 is equal to 0। সেটা হচ্ছে আমাদের আসলে নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা সরলরেখা অক্ষদ্বয় থেকে সমমানের যুগবোধক অংশ ছেদ করে এবং 3, 2 বিন্দুগামী। এই সরলরেখার সমীকরণ হচ্ছে x plus y minus 5 equal to 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরো একটা প্রবলেম সলভ করতে চাই। এখানে দুইটা অপশন নিয়ে আমরা আসলে কাজ করব। x plus by plus c equal to 0 এবং x sin alpha plus y cos alpha is equal to b একই সরলরেখা নির্দেশ করে। তো তাহলে দেখো x plus by plus c equal to 0। আমি এটাকে লিখলাম x plus by is equal to minus এর c। এটা নাম্বারিং করলাম। আরেকটা সমীকরণ দেওয়া আছে
x sin alpha plus y cos alpha is equal to p. আরেকটা সমীকরণ দেওয়া আছে কি x cos alpha x sin alpha plus y cos alpha is equal to p. এখন বলছে এই দুইটা একই সরলরেখা, এই দুইটা হচ্ছে কি একই সরলরেখা নির্দেশ করে। যদি দুইটা সমীকরণ ভিন্ন কিন্তু সরলরেখা একই হয়, তাহলে আমরা যেটা পাই x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবকগুলোর অনুপাত সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কাজটা করব। সুতরাং আমি লিখব a by sin alpha equal to b by cos alpha, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত মাইনাস সি বাই পি। এটা আমি লিখতে পারি। আচ্ছা, এখন আমি প্রথম এবং তৃতীয় অনুপাত নেই। a by sin alpha is equal to minus এর c by p এবং হবে কি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাবো b by cos alpha ইকুয়াল পাবো মাইনাস এর c by p। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো এখান থেকে কি পাওয়া যায়। sin alpha মানে আমি পাবো sin alpha মাইনাস এর ap by c, আর এখানে cos alpha সমান আমি পাবো মাইনাস এর bp by c। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, আমি যদি এটাকে বর্গ করে নেই, sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু s স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার এবং cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। এটা যোগ করে দিই, এটাকে আমি যোগ করে দিই। তাই সুতরাং পাচ্ছি আমরা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু পাবো s স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। আচ্ছা, তাহলে এটা সমান তো 1, আর এখান থেকে আমি যদি p স্কয়ার কমন নেই, p স্কয়ার বাই c স্কয়ার কমন নেই, তাহলে এখানে পাবো আমি s স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমার চাওয়া ছিল এখানে p এর মান নির্ণয় করো। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, p স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার বাই s স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং আমি ডিভিশন মেক করতে পারি p ইকুয়াল টু প্লাস মাইনাস c বাই রুট ওভার s স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি p এর মান নির্ণয় করেছি, অর্থাৎ a b c এর উপর ডিপেন্ড করে নির্ভর করে একটা p এর মান নির্ণয় হয়েছে। p ইজ ইকুয়াল টু কত আসছে, প্লাস মাইনাস c বাই রুট ওভার s স্কয়ার প্লাস b স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা একটু যদি স্ক্রিনে দেখি বিষয়গুলো, আমি জাস্ট যা বোর্ডে করেছি একটু অ্যাটেন্ডেন্স এখানে আছে। p is equal to plus minus c by root over s square plus b square। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, আমরা বলেছিলাম যে x plus by plus c equal to 0 এবং x sin alpha plus y cos alpha equal to p একই সরল রেখা যদি নির্দেশ করে, তাহলে p এর মান কত সেটা নির্ণয় করতে আমরা বলেছিলাম। তো p এর মান আসছে কত প্রিয় শিক্ষার্থীরা, প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস c by root over s square plus b square। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা ছিল আসলে দুইটা সমীকরণের বহিঃপ্রকাশ। এবার আমরা
আরো একটা সরলরেখা নিয়ে কাজ করতে চাই। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। চিত্রটা দেখো যে একটা ছেদক আকৃতির সরলরেখা আমরা দিয়েছি। তো তোমরা তো ছেদক আকৃতির সরলরেখা অলরেডি চিনো, সেটা কি x/a প্লাস y/b = 1। আমরা বলেছিলাম যে আমরা আসলে এটার ব্যবহারটা খুব বেশি করব এবং অনেক অনেক অঙ্ক করি এটার উপর ভিত্তি করে। তো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে যা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 2/5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। কার্যত আমরা এই সূত্রটারই বেশি প্রয়োগ করব। তো একটু স্ক্রিনে একটু দেখো। আমি সরলরেখার সমীকরণ ধরেছি x/a প্লাস y/b = 1। এই সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? a0 বিন্দুতে, আর y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, আমি চিত্রটা দেখো, x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করেছে আর y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করেছে। তার মানে হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ হচ্ছে এই যে AB সরলরেখাটা। এই যে AB সরলরেখাটা হচ্ছে, এই AB সরলরেখাটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। আর এটারই মধ্যবিন্দু হচ্ছে 2,5। এই 2,5 হচ্ছে এই সরলরেখাটার মধ্যবিন্দু। তো আমরা যে মধ্যবিন্দু সম্পর্কিত একটা সূত্র আমরা পড়েছি এই স্থানাঙ্কের ব্যবস্থার মধ্যে, স্থানাঙ্কের মধ্যে, সেটা আমরা এখানে কাজ করব। সেটা কি? AB এর মধ্যবিন্দু যদি 2,5 হয় তাহলে 2, এই বিন্দুটার ভুজ হলো 2 সমান কত? A এর ভুজ আর B এর ভুজের গড়। একইভাবে এই বিন্দুটার কুটি 5 সমান হচ্ছে A এর কুটি এবং B এর কুটির গড়। তাহলে একটু দেখো কি হচ্ছে বিষয়টা। A + 0/2 = 2, A + 0/2 হচ্ছে এই 2। একইভাবে 0 + b/2 হবে এই 5। এখান থেকে ক্যালকুলেশন করো। A মানে হচ্ছে 4, B মানে হচ্ছে কত? 10। এই যে A = 4, B = 10, এটা আমরা এই যে x/a প্লাস y/b = 1 এই সরলরেখার সমীকরণে যদি বসাই তাহলে দেখো আমার সমীকরণটা চলে আসে। x/4 প্লাস y/10 = 1। এখান থেকে পাই 5x + 2y = 20। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার নির্ণেয় সরল রেখা। তাহলে কি হচ্ছে বিষয়টা? একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে 2,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে 5x + 2y = 20। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা অঙ্ক করতে চাই। এবার হচ্ছে একই অবস্থা, আসলে আমরা ছেদক আকৃতির সরলরেখা নিয়ে এখানে কাজ করব। এবার সরলরেখাটা বলছে x + 2y + 7 = 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা অক্ষদ্বয় থেকে যে খণ্ডিত অংশ পাবো তার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মানে একটু আগে যে অঙ্কটা আমরা করেছি তার উল্টো কাজ, রিভার্স কাজ। তো উপরোক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথম অংশটি প্রথমে কথা বলি। x + 2y + 7 = 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই প্রদত্ত সরলরেখাটা লিখি। কি আছে? x + 2y + 7 = 0। আচ্ছা, তার আগে আমার একটা বক্তব্য ছিল যে আমি ধরে নিয়েছি এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? A বিন্দুতে, যে A বিন্দুতে, আর y অক্ষকে B বিন্দুতে। আচ্ছা, অতঃপর আমি এই সরলরেখাটাকে কি করব? x/a প্লাস y/b এই আকারে নিয়ে যাব। এটার জন্য প্রসেসটা হচ্ছে আমি এই 7 কে ডান পাশে পক্ষান্তরিত করলাম। এই -7 তৈরি হলো, -7 দিয়ে উভয়কে যদি ভাগ করি তাহলে হচ্ছে x/-7 প্লাস y/-7/2 = 1। তাহলে দেখো এই সরলরেখাটা কি আসছে? x/a প্লাস y/b = 1 এই আকারে আসছে। আমরা এটা তুলনা করি। x/a প্লাস y/b = 1 এর তুলনা করি তাহলে হচ্ছে a মানে হচ্ছে -7 আর b মানে হচ্ছে -7/2। আর এটি হচ্ছে আমার OA, যেখানে OA মানে হচ্ছে -7 আর OB মানে হচ্ছে -7/2। আর A বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -70 আর B বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে
0 মাইনাস 7/2। তা আমার চাওয়া হচ্ছে এই যে খণ্ডিতাংশ তৈরি হলো এ বি, অক্ষদের খণ্ডিতাংশ তৈরি হয়েছে এ বি, এটার মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমার মধ্যবিন্দু নির্ণয় করা খুব সহজ। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? ভুজ দুইটার যোগফল বাই 2, কুটি দুইটার যোগফল বাই 2। তাহলে দেখো রেখাটি এক্স ও ওয়াই কে যথাক্রমে এ বিন্দুতে এবং বি বিন্দুতে ছেদ করে, যেটা আমি চিত্র দেখে আলোচনা করেছি, উল্লেখ করেছি। তো এবার মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত আসবে? ভুজ দুইটার যোগফল বাই 2, তাহলে -7 প্লাস 0/2, 0 প্লাস -7/2/2। ক্যালকুলেশন করার পর আমরা পাবো -7/2 -7/4। তাহলে আমাদের অঙ্কের প্রথম অংশটা সম্পূর্ণ হয়। প্রথম অংশটা ছিল যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশটা নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা দ্বিতীয় অংশ নিয়ে কাজ করি। তো এ বি খণ্ডিতাংশ যেটা ছিল, চিত্রটা যদি আমরা আরেকবার দেখি, এই যে খণ্ডিতাংশ আমরা ছিল যেটা, তুমি যেটা বর্গ তৈরি করো এইভাবে যেটা বর্গ তৈরি করো, বর্গ অঙ্কন করো যে বর্গ, তাহলে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে বর্গ যদি আমরা কল্পনা করি এইভাবে, তাহলে তার ক্ষেত্রফলটা কত সেটা হলো আমার এখন দেখার বিষয়। তাহলে বর্গের ক্ষেত্রফল তো আমরা জানি, বর্গের ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার। তো এইভাবে তার মানে এই যে বর্গটা আমি কল্পনা করব, এই বর্গটা একটা বাহু কত? এবি। তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? এবি স্কয়ার। তো আমি তো এবি স্কয়ার নির্ণয় করতে পারি খুব সহজে, কারণ এবি নির্ণয় করতে পারি তারা কিভাবে? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত? ভুজ দুটার যোগফল এবং কুটিদের যোগফলের, ভুজদের অন্তরের বর্গ এবং কুটিদের অন্তরের বর্গের সমষ্টিটা বর্গমূলই হচ্ছে এটা দূরত্ব। আর এটাকে বর্গ করলে আমরা কি পাবো? এবির উপর ভিত্তি করে যে বর্গটা অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটাই ক্যালকুলেশন করতে যাচ্ছি। দেখো এবি কোন বাহুর বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল হচ্ছে এবি স্কয়ার। আর এবি স্কয়ার মানে তো আমরা বললাম যেটা ভুজদ্বয়ের অন্তরের বর্গ -7 0 হোল স্কয়ার -7 0 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 7/2 হোল স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 61 1/4। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার প্রশ্নটা ছিল x plus 2y plus 7 is equal to 0 এই রেখাটি অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি, সেটা কি? মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -7/2 -7/4, আর ক্ষেত্রফলটা হচ্ছে 61 সমস্ত 4 ভাগের 1 বর্গ একক। আচ্ছা, এবার আমরা আরো একটা সরলরেখা নিয়ে কাজ করতে চাই। একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে এবং মূলবিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কাজ শুরু করে দিই। এটার জন্য রেখাটা আমি ধরে নিচ্ছি x cos alpha plus y sin alpha is equal to p। কেন এইভাবে এরকম সমীকরণ ধরলাম? এই প্রশ্নটা আরেকবার দেখো। বলছে অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে, আর মূলবিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু দেখো যদি চিত্রটা, এটা হচ্ছে কি, এই যে রেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ তৈরি করলো ও এ পি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক, আর এই মূলবিন্দু ও থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বটা, এই লম্ব এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করছে? 45 ডিগ্রি উৎপন্ন করেছে। আমি যদি এই যে দূরত্বটা, লম্ব দূরত্বটাকে p ধরি, তাহলে সরলরেখার সমীকরণ ধরতে পারি x cos alpha plus y sin alpha is equal to p, যেখানে আলফা মান হচ্ছে এই 45 ডিগ্রি। তাহলে এবার আমি একটু ক্যালকুলেশন করি। আমরা তো জানি যে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, একইভাবে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। মানটা আমি বসাইলাম, বসানোর পর আমি p দিয়ে যদি ভাগ করি তাহলে x/p√2 y/p√2 is equal to 1 এই আকারে আসছে, অর্থাৎ ছেদক আকৃতি সরলরেখা আকারে আসছে। আমি এখান থেকে একটা ডিসিশন মেক করতে পারি এইভাবে যে
x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এর তুলনা করি তাহলে কি হচ্ছে a মানে p রুট 2 আর b মানে হচ্ছে p রুট 2 আর a মানে কত OA আর b মানে হচ্ছে OB। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু, তাহলে OA ইজ ইকুয়াল টু p রুট 2 মানে আর OB ইজ ইকুয়াল টু p রুট 2 মানে সেটা হচ্ছে কি b। তো এবার এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ OAB সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে OAB এর ক্ষেত্রফল 8 বর্গ একক, হাফ ইনটু OA ইনটু OB ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি যে এটা মানে হচ্ছে A, এটা মানে B, তাহলে AB ইজ ইকুয়াল টু 16, A এর মান ছিল p রুট 2, B এর মান p রুট 2, এটা 16 ছিল। আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি 2p স্কয়ার ইজ ইকুয়াল টু 16, p স্কয়ার সমান কত 8, p মানে 2 রুট 2। এই মানটাকে আমি যদি এই সমীকরণে বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো। তাহলে আমরা পাই x বাই রুট 2 প্লাস y বাই রুট 2 ইজ ইকুয়াল টু 2 রুট 2। তো প্রিয় শিক্ষার্থীরা এটি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই রুট 2 দিয়ে যদি গুণ করি উভয় পক্ষকে x প্লাস y ইজ ইকুয়াল টু 4। এটি হলো সেই কাঙ্ক্ষিত সমীকরণ যেটা আমাকে নির্ণয় করতে বলেছিল। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে এবং মূলবিন্দু থেকে উক্তরেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রথম ধাপে আমি x cos α প্লাস y sin α ইকুয়াল p এই সূত্রটা প্রয়োগ করেছি। পরবর্তীতে আমি ছেদক আকৃতির সরলরেখাটা প্রয়োগ করেছি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। অতঃপর আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র প্রয়োগ করেছি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তারপর আমি সমীকরণটা নির্ণয় করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো একটা প্রবলেম সলভ করতে চাই। x is equal to 3, x is equal to 5, y is equal to 4, y is equal to 6। এই চারটা রেখা যদি একটা আয়তক্ষেত্র তৈরি করে, রেখাগুলো দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমরা একটু যদি দেখি x is equal to a কার সমীকরণ? এটা কার্যত y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে ধরো x is equal to 3 আমি যদি এখানে হিসাব করি যে এটা হচ্ছে ধরো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। x is equal to 5 সেটাও y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা আমি আর একটু কাজ করি। x is equal to 3 ধরো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, x is equal to 5 সেটাও x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। x is equal to 3 এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। একই ভাবে x is equal to 5 সেটাও y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তারপর y is equal to 4, y is equal to 4 সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আর y is equal to 4 ধরে নাও এটা y is equal to 4 সেটা হচ্ছে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর y is equal to 6 সেটাও x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই যে আয়তক্ষেত্র তৈরি হলো এটার কর্ণ দুইটা, আমি একটু করি যদি মেনশন করি a b c d। তাহলে দুইটা কর্ণ, একটা হচ্ছে ac কর্ণ আর একটা হচ্ছে bd কর্ণ। আমাদের চাওয়া হচ্ছে এই কর্ণ দুইটার সমীকরণ নির্ণয় করতে বলেছে, ac কর্ণ আর bd কর্ণ। এই সমীকরণ দুইটা কত? তো যদি আমরা দেখি যে x is equal to 3 এটা হচ্ছে x is equal to 3, এটা হচ্ছে x is equal to 5,
এটা হচ্ছে y is equal to 4 আর এটা হচ্ছে y is equal to 6। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা একটু এখানে লিটারেচার একটু বর্ণনা লিখেছি যে x is equal to 3, x is equal to 5 হচ্ছে y এর সমান্তরাল, আবার y is equal to 4, y is equal to 6 রেখা হচ্ছে x এর সমান্তরাল। সুতরাং রেখাচারটি একটি আয়তক্ষেত্র উৎপন্ন করে। আমি ধরে নিচ্ছি a b c d আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে a b রেখার সমীকরণ হচ্ছে x is equal to 3, b c রেখার সমীকরণ হচ্ছে y is equal to 4, c d রেখার সমীকরণ x is equal to 5 এবং AD রেখার সমীকরণ y is equal to 6। এবার আমরা সমাধান করি x is equal to 3 আর y is equal to 4, এইটা যদি সমাধান করি আমরা বীজগণিতে যে সমাধান জ্যামিতিতে সেটা হচ্ছে কি ছেদবিন্দু। তাহলে আমাদের এইটা যদি সমাধান করি অর্থাৎ আমরা মান তো পেয়ে গেলাম অলরেডি বলতে গেলে, তাহলে b এর স্থানাঙ্ক কত আসবে দেখো তো, এখানে আসবে 3 4। আবার এটা আর এর যদি সমাধান করি আমরা এখানে a এর স্থানাঙ্ক পাবো x মানে 3, y মানে কত 6, y is equal to 4, x is equal to 5 যদি সমাধান করি আমরা এখানে পাবো 5 4, আর y is equal to 6 আর x is equal to 5 যদি আমরা সমাধান করি আমরা এখানে পাবো কত 5 6। আমরা এইটাই একটু বড়টা এখানে লিখেছি যে x is equal to 3, y is equal to 6 রেখা দুটির ছেদবিন্দু হচ্ছে কত a বিন্দু আর a বিন্দুর স্থানাঙ্ক 3 6। একইভাবে b c d বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4 5 4 5 6। প্রিয় শিক্ষার্থীরা, তো আমার বিন্দুগুলো তো নির্ণয় করা হয়ে গেল। a হলো 3 6, b হলো কত 5 4। তাহলে AC কোণের সমীকরণ কত? আমরা তো সমীকরণ জানি এইভাবে যে একটা বিন্দুতে x1 আর x1 y1 আর যদি x2 y2 হয়, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কত? y y1 by y1 y2 is equal to x x1 x1 x2। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আসছে দেখো y 6 by 6 4 is equal to x 3 by 3 5। প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেশন করার পর দেখো আমরা পাবো এখানে 2 ওখানে -2 কাটাকাটি করো তাহলে পাচ্ছে x y -9 equal to 0। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা বিডি কোণের সমীকরণ নির্ণয় করতে পারি একই সূত্র প্রয়োগ করে। এখানে আসছে x y + 1 is equal to 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমার এই সূত্র প্রয়োগগুলো বুঝতে পেরেছো, অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আমি ম্যাথের ব্যাপারে সবসময় বলি ম্যাথ জাস্ট ডু ইট। আমরা অলওয়েজ গণিত করব, প্র্যাকটিসের মধ্যে থাকবো, চর্চার মধ্যে থাকবো এবং নিজেদের উন্নয়ন করব। আর আমাকে যেতে হচ্ছে, তো হাউ ক্যান আই সে গুড বাই, বাট আই হ্যাভ টু সে গুড বাই। আর করোনা পরিস্থিতি আসলে খারাপ হচ্ছে, এখন আমরাই বলবো আবার যে আমরা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলবো। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহ হাফিজ।